ওকে, তো আমরা মূলত গ্রাফিক ডিজাইন শিখছি। তো গ্রাফিক ডিজাইন নয় শুধুমাত্র, যে কোনো দক্ষতা নিতে গেলে বা যে কোনো টেকনিক্যাল কিছু শিখতে গেলে অবশ্যই আমাদের কি সেই বিষয়ের উপরে বিশেষ কিছু নলেজ দরকার, বা সেই বিষয়ের উপরে যে থিওরিক্যাল পার্টটুকু থাকে সেটুকু আমাদের জানতে হবে। যেমন গ্রাফিক ডিজাইনের কিছু বেসিক প্রিন্সিপালস রয়েছে বা কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস। ওকে, তো অবশ্যই আমরা যখন একটা ডিজাইন করব, সেই ডিজাইনের মধ্যে যদি কিনা নিজের মতো করে কালার দেওয়ার চেষ্টা করি, নিজের মতো করে টেক্সট ব্যবহার করার চেষ্টা করি, বা যে কোনো ধরনের সাইজ আমরা দিয়ে সেটাকে একটা ডিজাইন করতে চাই, অবশ্যই কিন্তু সেটা সম্ভব না। প্রত্যেকটা জিনিসেরই একটা রুলস থাকে, একটা নিয়ম থাকে। যেমন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ ঠিক এইভাবে দেই, আমরা যখন কোনো একটা ডিশ রান্না করি, অর্থাৎ একটা তরকারি রান্না করি, সেখানে কি দিচ্ছি? আমরা নিশ্চয়ই সেখানে নুন দিচ্ছি, আমরা ঝাল দিচ্ছি, আমরা তেল দিচ্ছি, আমরা পানি দিচ্ছি, অনেকগুলো এলিমেন্টস এর সমন্বয়ে আমরা একটা নিয়ম অনুযায়ী সুন্দর একটা সুস্বাদু তরকারি রান্না করছি। ওকে, তাহলে এইখানে গ্রাফিক ডিজাইনটাও কিন্তু একই একটা বিষয় বা এমন একটা সাবজেক্ট, যে এই জায়গাটাতে আপনি কোনো একটা এলিমেন্টস বা কোনো একটা বিষয় যদি কম হয় অথবা বেশি হয়, অবশ্যই ডিজাইনটা সুন্দর হবে না। ডিজাইন অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে, সুন্দর হতে হবে। আমরা যদি একটু গুগলে চলে যাই, জাস্ট আমরা গুগলে চলে গেলাম, যাওয়ার পরে এখানে একটু লিখে দেই গ্রাফিক ডিজাইন। ওকে, এইখানে দেখেন অনেক ধরনের ছবি কিন্তু রয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যদি এই একটা ছবি দেখি, এটা কিন্তু অবশ্যই ক্রিয়েটিভ একটা ডিজাইন। আবার যদি আমরা এখানে সিম্পল কোনো ডিজাইন দেখি, যেমন এই একটা ডিজাইন, এটা ক্রিয়েটিভ ডিজাইন, বাট হজ বরল বিভিন্ন ভাবে কিন্তু এই ডিজাইনটা এখানে সেট আপ করে রেখেছে। আবার যদি আমরা এই একটা ডিজাইন দেখি, এটা অ্যাকচুয়ালি কোনো ডিজাইন না, যদিও এটা একটা ছবি। তারপরে আমরা যদি এই একটা ডিজাইন দেখি, দেখেন এইখানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই কিন্তু একটা নির্দিষ্টতা রয়েছে, একটা গোছানো ভাব রয়েছে। এলোমেলো ভাবে কোনো প্রকার ডিজাইন থাকবে না। যেমন আমরা এই ডিজাইনটা যদি দেখি, এখানে জাস্ট এই বাম পাশ থেকে একটু খেয়াল করি, এই পাশে সমানভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা রয়েছে টেক্সট, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রেখে দেওয়া রয়েছে। এখানে যে অবয়বটুকু দেখতে পাচ্ছি, যে দুটো ফেস দেখতে পাচ্ছি, অবশ্যই সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করা রয়েছে, আই মিন অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই যে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, সুন্দর কিছু কালার দেওয়া, সুন্দর কিছু টেক্সট দেওয়া, এই যে সমস্ত কিছুর সমন্বয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে, এইটা আমাদের আগে জানতে হবে, অর্থাৎ ডিজাইনের প্রিন্সিপাল যেটাকে বলা হয়। ওকে, তো আমরা আজকে দুটো সাবজেক্ট দেখবো, একটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস আর একটা হচ্ছে ডিজাইনের এলিমেন্টস। আচ্ছা, তো ডিজাইনের যে রুলস গুলো রয়েছে তার প্রথম যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা কি অ্যাকচুয়ালি? ব্যালেন্স হচ্ছে, আমরা যদি দেখি, ব্যালেন্স হচ্ছে মূলত তিন ধরনের রয়েছে। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, একটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্সটা অ্যাকচুয়ালি কি? যখন এই ছবিটা দেখেই যদিও আমরা হয়তো বা অনেকেই বুঝতে পারছি, তার মানে আমরা তারপরে আরেকটু বুঝি, যখন একটা ডিজাইন আমরা কন্টিনিউ করব, অবশ্যই সেই ডিজাইনের মধ্যে ডান পাশে যে এলিমেন্টস আমরা ব্যবহার করব, অবশ্যই সেই টাইপেরই, সেটা হতে পারে সেম ডিজাইন বা সেম টেক্সট বা সেম শেপ, যেটাই হোক না কেন, অবশ্যই দুই পাশ, ডান হোক বাম হোক, দুই সাইডেই কিন্তু সমানভাবে একটা ব্যালেন্স রাখতে হবে, না হলে ডিজাইনটা সুন্দর হবে না। সেটা একই এলিমেন্টস দিয়ে যদি দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা অবশ্যই সিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে পারি। যদি একই এলিমেন্টস হয়, সেটা হতে পারে একটা শেপ, হতে পারে একটা টেক্সট, অথবা হতে পারে যে কোনো একটা ইমেজ। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা হাঁসের আহ অবশ্যই হাঁসের গলা এটাকে বলতে পারি আমরা, এটা ডান পাশে যতটুকু অংশ দেখা যাচ্ছে, ঠিক বাম পাশেও কিন্তু ততটুকুই দেখা যাচ্ছে, মানে দুই পাশে একই এলিমেন্টস দিয়ে যেটাকে ব্যালেন্স করা হচ্ছে সেটাকে সিমেট্রিক্যাল ব্যালেন্স বলা হচ্ছে। ওকে, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা অ্যাকচুয়ালি কি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বড় পশু এবং ছোট্ট একটা পশু, পাশাপাশি এই জায়গাটাতে একটা সূর্য দেখা যাচ্ছে।
এখন বিষয়টা এইভাবে যদি আমরা একটু ভেবে নেই, হঠাৎ করে চোখ যদি এই ছবিটার উপরে পড়ে তাহলে আমরা কি বুঝবো, বা আমাদের চোখের সামনেই যেটা আসবে হঠাৎ করে সেটা হচ্ছে এই বড় যে হাতিটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু চোখে ভেসে উঠবে। ওকে, এই ছোট্ট যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চোখে ভাসবে না। বাট আমরা যদি এখানে আহ যে সূর্যটা দেখা যাচ্ছে সূর্যের ওপরে হাতের আঙুলটা একটু রেখে ঢেকে দেই, তাহলে দেখবেন হঠাৎ করে যেটা হবে শুধুমাত্র এই হাতিটার উপরেই চোখটা চলে যাবে। বাট এই দুটোই যদি ওপেন থাকে বা সবকিছুই যদি ওপেন থাকে তাহলে দুটো জিনিস আমাদের চোখে পড়বে, একটা হচ্ছে এই সূর্যটা আর একটা হচ্ছে এই হাতিটা। তার মানে এখানে ব্যালেন্স হয়েছে কোনটা, এই ছোট্ট পশু এবং সূর্য এই দুটা মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এবং এই হাতি এই একটা, অর্থাৎ এই একটা এই দুটো, দুটো মিলিয়ে তিনটা মিলিয়ে দুটো ব্যালেন্স হয়েছে, বা একটা এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। যেমন একটা ডিজাইনের মধ্যে আমরা যদি ডান পাশে দেখা যাচ্ছে ছোট ছোট করে কিছু টেক্সট ব্যবহার করলাম, ওকে, আবার সেই ডিজাইনের বাম পাশে যদি আমরা কিছু শেপ ব্যবহার করি তাহলে কিন্তু দুই পাশেই এলিমেন্টস থাকছে, তবে ভিন্ন ভিন্ন এলিমেন্টস, অবশ্যই একই এলিমেন্টস না। তো এই যে ভিন্ন ভিন্ন এলিমেন্টস এর কারণে যে ব্যালেন্সটা তৈরি হচ্ছে সেটাকেই অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বলা হচ্ছে। আবার একই এলিমেন্টস দুই পাশে যদি থাকে এবং সেটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। রেডিয়াল ব্যালেন্সটা হচ্ছে আমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে চারপাশ থেকে বিভিন্ন এলিমেন্টস একটা কেন্দ্রবিন্দুতে এসে থেমে গেছে, এটা হচ্ছে আমাদের রেডিয়াল ব্যালেন্স। আমরা যদি এখানে গুগলে একটু দেখে নেই রেডিয়াল ব্যালেন্স, দেখেন এইখানে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু দেখা যাচ্ছে যে একটা কেন্দ্রবিন্দুতে এসে ঠেকে যাচ্ছে। যেমন এইখানে এই একটা জিনিস দেখা যাচ্ছে, একটা ছবি ডট ডট যেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটারই কিন্তু একটা মধ্য একটা জায়গা রয়েছে বা একটা কেন্দ্রবিন্দু রয়েছে। যেমন এই একটা সিঁড়ি যেটা দেখতে পাচ্ছি, এই যে চারপাশ থেকে বিভিন্ন এলিমেন্টস এসে একটা জায়গাতে যখন স্থির হচ্ছে এটাকে আমরা রেডিয়াল ব্যালেন্স বলতে পারি। তবে হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, অর্থাৎ এই ব্যালেন্স মুখস্থ করতে হবে বা এগুলো ঠোঁটস্থ করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়। জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা দেখছেন এবং আপনারা শুনছেন, এইটুকুই যথেষ্ট। যখন আমরা ডিরেক্ট প্রজেক্ট করব, অর্থাৎ যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন হবে কি বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে। যে কারণেই আমরা এই থিওরিক্যাল পার্টটুকু দেখে নিচ্ছি, কোনোভাবেই মুখস্থ করার চিন্তা আমরা করব না বা কোনো জটিলতার কিছু নেই এখানে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটিটা কি? প্রক্সিমিটি হচ্ছে আমরা যদি এই ছবিটার দিকে একটু খেয়াল করি, এখানে দেখেন বিফোর এবং আফটার নামে দুটো ছোট্ট ছোট্ট ছবি দেখা যাচ্ছে। আমি যদি ঠিক এইভাবে আপনাদেরকে উদাহরণ দেই, যখন একটা আমরা যখন কোনো বন্ধু বান্ধব একসাথে ছবি তুলি, ফ্রেন্ডস যখন ছবি তুলি, ফ্যামিলি যখন ফটো তুলি, তো ফ্যামিলি পিকচার হোক ফ্রেন্ডস পিকচার হোক যেটাই হোক না কেন, অবশ্যই সবাই পাশাপাশি দাঁড়িয়ে সুন্দরভাবে একটা ম্যানেজমেন্টের মাধ্যমেই কিন্তু ছবিটা তোলা হয়। এমনকি কখনো হয় যে একজন ডান পাশে একটু দূরে দাঁড়িয়ে আছে, একজন অনেক পেছনে দাঁড়িয়ে আছে, একজন বাম পাশে দাঁড়িয়ে আছে, এমনটা কিন্তু হয় না। যেটা হয় খুব সুন্দরভাবে প্রক্সিমিটি করে, অর্থাৎ স্থিরভাবে লাইন বাই লাইন দাঁড়িয়ে দেন ছবিটা তোলা হয়। যেমন এখানে দেখেন আফটার যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অবশ্যই একটা সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, এটাকে আমরা প্রক্সিমিটি বলতে পারি। আবার এই যে এলোমেলো ভাবে দাঁড়িয়ে একটা ছবি তোলা হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই প্রক্সিমিটির মধ্যে পড়ছে না, অর্থাৎ ডিজাইনের রুলস এর মধ্যে পড়ছে না। যেমন একটা ডিজাইন যদি আমরা করি, সাপোজ একটা বিজনেস কার্ড ডিজাইন যদি আমরা করি, আমরা অবশ্যই প্রত্যেকে বিজনেস কার্ড সম্পর্কে জানি, হয়তো অনেকের কাছেই সেটা থাকতেও পারে। ওকে, তো বিজনেস কার্ডের যেখানে আমাদের নাম দিতে হবে বা যেখানে ইনফরমেশনটা দিতে হবে সেইখানে সেই ইনফরমেশনটা না দিয়ে আমরা যদি ভিন্ন কোনো একটা জায়গায় দেই, হ্যাঁ, আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখি এইভাবে, বিজনেস কার্ড, দেখেন এই যে বিজনেস কার্ডটা আমরা দেখতে পাচ্ছি, সাপোজ এটা এটা অনেক ছোট। আচ্ছা, এই তিনটা হচ্ছে ইনফরমেশন, বাট এই ইনফরমেশন যদি লাস্ট যেটা অর্থাৎ ইমেইল যেটা দেখতে পাচ্ছি আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ এখানে দেই অথবা এই জায়গাটাতে দেই, তাহলে কিন্তু
ইনফরমেশনের মধ্যে গ্যাপ থেকে যাচ্ছে, অবশ্যই এটা প্রক্সিমিটির মধ্যে পড়ছে না বা প্রিন্সিপালের মধ্যে পড়ছে না। আবার নামের সাথে অবশ্যই ডেজিগনেশনের অনেক গুরুত্ব রয়েছে। একটা নাম আপনি এখানে দিলেন, কিন্তু ডেজিগনেশন দিলেন ঠিক এই জায়গাটাতে অথবা এই নিচে দিয়ে দিলেন, তাহলে কি বোঝা যাবে যে আলটিমেটলি এই ডেজিগনেশনটা কার? এটা ওই ব্যক্তিটার ডেজিগনেশন নাকি এটা কি? মানে সম্পূর্ণ নাম থেকে যখন আলাদা হয়ে যাচ্ছে ডেজিগনেশনটা, তখন কিন্তু বিষয়টা বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। তো এইটা রুলস এর বাইরে আমরা যেটা করতে পারি, অবশ্যই নিয়ম অনুযায়ী যেখানে যে এলিমেন্ট থাকার দরকার রয়েছে অবশ্যই সেখানে সেই এলিমেন্টটা সেভাবেই সাজিয়ে রাখতে হবে, প্রপার ওয়েতে সাজিয়ে রাখতে হবে, এটাকে আমরা প্রক্সিমিটি বলতে পারি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট হচ্ছে তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বিষয়টা কি? ইন এ ডিজাইন অ্যালাইনিং ইচ এলিমেন্ট। আমি এলিমেন্টের কথা আবারও বলি, এলিমেন্টটা হচ্ছে এক একটা দেখা যাচ্ছে যে একটা ডিজাইনের মধ্যে কি কি দরকার হয়, কালার দরকার হয়, লাইন দরকার হয়, বিভিন্ন শেপ দরকার হয়। এই যে ছোট ছোট এলিমেন্ট গুলো, তো প্রত্যেকটা এলিমেন্ট প্রপার ভাবে ম্যানেজ করার মাধ্যমে যে সৌন্দর্য তৈরি করা হয় বা সৌন্দর্য বর্ধন করা হয় বা সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়, সেটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। আই মিন আমরা যদি একটা উদাহরণ ঠিক এখানেও দেখে নিতে পারি, যেমন এইখানে দেখেন আমরা একটা ফ্ল্যাট ডিজাইন দেখি। এই যে একটা ফ্ল্যাট ডিজাইন, এই ডিজাইনের মধ্যে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে টেক্সট দেখতে পাচ্ছি আমরা, টেক্সটের বাম পাশ থেকে সমানভাবে কিন্তু এটা প্লেস করা হয়েছে। টেক্সট যেটা বাম পাশে লেফট সাইডে সমানভাবে টেক্সটটা রয়েছে, বাট রাইট সাইডে কিন্তু নেই। এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন, অর্থাৎ লেফট সাইডে সমানভাবে এটাকে প্লেস করা হয়েছে বলেই এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন। ওকে, আবার ঠিক এখানেও দেখেন লেফট সাইডে কিন্তু সমানভাবে এইগুলো সেট আপ করা রয়েছে বা এই টেক্সট গুলো দেওয়া রয়েছে, এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন। আবার এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশের টেক্সট, এটা হচ্ছে ডান পাশ থেকে সমানভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ বাম পাশে কিন্তু এলোমেলো দেখতে পাচ্ছি আমরা, বাট ডান পাশে সমান, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রাইট অ্যালাইন। এটাও ঠিক একই অবস্থায়, এটা হচ্ছে রাইট অ্যালাইন। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি এইখানে এই যেটা দেখা যাচ্ছে এইটা, এই যে প্যারাগ্রাফ টেক্সট যেটা ছোট ছোট যে টেক্সট গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু দুই পাশে এলোমেলো ভাবে রয়েছে, বাট মিডিলে সমান ভাবে রয়েছে, এটাকে বলা হচ্ছে সেন্টার অ্যালাইন। ওকে, মাঝখান থেকে সমান থাকবে বাট দুই পাশে এলোমেলো ভাবে থাকবে। তাহলে একটু বলেন তো এটা কি হবে? এটা অবশ্যই লেফট অ্যালাইন হবে কিন্তু, তাই না? এই যে বাম পাশ থেকে সমান ভাবে আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু রাইট অ্যালাইন, কারণ এটা ডান পাশ থেকে সমান ভাবে রয়েছে। আবার এই যে টেক্সটটা রয়েছে এটা হচ্ছে মিডিল অ্যালাইন বা সেন্টার অ্যালাইন বলা হয়। আচ্ছা, আমরা যদি এইটা একটু দেখি, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানেও ঠিক একই ভাবে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু লেফট অ্যালাইন, অর্থাৎ ডান পাশে বা রাইট পাশে অবশ্যই এলোমেলো ভাবেই দেখতে পাচ্ছি, বাট লেফট সাইডটাতে সমানভাবে রয়েছে। আমরা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, এটা কোন অবস্থায় রয়েছে, অথবা এইটা, এগুলো সব ছোট যদিও, আমি একটু আচ্ছা এটাই দেখি। এই টেক্সটটা দেখেন, একটু খেয়াল করলেই বুঝবো আমরা, অবশ্যই এই যে টেক্সট এটার ডান পাশেও সমানভাবে দেখতে পাচ্ছি এবং বাম পাশেও সমানভাবেই দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে জাস্টিফাই, এটাকে বলা হয় জাস্টিফাই। আমরা যদি এইবার এই জায়গাটাতে দেখি, এই যে দেখেন এখানে দুই পাশেই যদি সমানভাবে থাকে কোনো একটা ডিজাইনের বা কোনো একটা টেক্সট হতে পারে বা এই টাইপের শেপ হতে পারে, যেটাই হোক না কেন, দুই পাশটাতে যদি সমানভাবে থাকে তাহলে সেটাকে জাস্টিফাই বলা হয়, এবং দুই পাশে যদি এলোমেলো ভাবে থাকে তাহলে সেটাকে সেন্টার অ্যালাইন বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে সমানভাবে রয়েছে, সুতরাং এটা হচ্ছে লেফট অ্যালাইন এবং এটা হচ্ছে রাইট অ্যালাইন। ওকে, যদিও এতটুকুই আমরা জেনে রাখি, শুধুমাত্র যখন আমরা প্র্যাকটিক্যালি বুঝবো বা প্র্যাকটিক্যালি কাজ করব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিপিটেশন। রিপিটেশনটা কি? রিপিটেশন হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্টস বারবার রিপিট করার ফলে যে সুন্দরটা হয় বা যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় বা দারুণ একটা ইমেজ তৈরি হয়, সেটাকে রিপিটেশন বলা হতে পারে। যেমন এটাকে আবার
আহ এটাকে আমরা বলতে পারি, এখানে রয়েছে প্যাটার্নও বলা যেতে পারে। আমি যদি একটু এটাও গুগলে যে দেখে আসি, এইখানে দেখেন প্যাটার্ন ডিজাইন, অর্থাৎ একটা এলিমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা এলিমেন্ট বারবার রিপিট হচ্ছে। তো একই এলিমেন্ট যখন বারবার রিপিট হবে একটা জায়গার মধ্যে বা একটা আর্টবোর্ডের মধ্যে বা একটা সাদা পেপারের মধ্যে, ওকে, তো যখন একই এলিমেন্ট বারবার রিপিট হওয়ার ফলে যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় সেটাকে আমরা প্যাটার্ন বলতে পারি। এবং এই রিপিট হওয়ার কারণে বা এই রিপিটেশনটাই হচ্ছে মূলত প্রিন্সিপালের একটা অংশ। ওকে, তো এই রিপিটেশন বা রিপিট হওয়ার কারণে যে ডিজাইনটা তৈরি হচ্ছে এটাও কিন্তু অবশ্যই যে কোনো ধরনের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আমরা ব্যবহার করি ডিজাইনটা সুন্দর হবে। ওকে, অ্যাকচুয়ালি ডিজাইন সুন্দর হওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য বা ক্রিয়েটিভ করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলোই কিন্তু আমরা দেখছি। নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা কি? এটা হচ্ছে in many elements the color shape size that is used to emphasize, ওকে, এখানে মূলত বলা হচ্ছে যেটা যে একটা ডিজাইনের মধ্যে যদি স্পেশালি বা সিঙ্গেল কোনো একটা এলিমেন্টকে আমরা হাইলাইট করতে চাই, কন্ট্রাস্ট বাড়াতে চাই, সেটা হতে পারে কালারের মাধ্যমে, হতে পারে শেপের মাধ্যমে, হতে পারে সাইজের মাধ্যমে, সেটাই হচ্ছে কন্ট্রাস্ট। ওকে, যেমন দেখেন এই ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বিফোর এর মধ্যে অনেকগুলো ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছি। আফটার এর মধ্যে এই যে ছবিটা দেখা যাচ্ছে, হঠাৎ করে যদি আমরা এই ছবিটার দিকে তাকিয়ে থাকি বা হঠাৎ করে যদি চোখটা যায় তাহলে কি দেখবো? অবশ্যই এটাকেই কিন্তু চোখে পড়বে। এটা এই যে হাইলাইটস করা হয়েছে কালারের মাধ্যমে, এটাই কিন্তু চোখে বাঁধবে। ওকে, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখেন এইখানে এতগুলো কালো মার্বেলের মধ্যে হঠাৎ করে চোখটা কোথায় যাবে? এই লাল মার্বেলটার দিকেই কিন্তু আমাদের চোখটা চলে যাবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, অনেকগুলো এলিমেন্টস এর মধ্যে যদি নির্দিষ্ট কোনো এলিমেন্টস কে আমরা হাইলাইটস করতে চাই সেই ক্ষেত্রে আমরা কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিব কালারের মাধ্যমে, শেপের মাধ্যমে অথবা সাইজের মাধ্যমে। যেমন এখানে আমরা লাল কালারটা না দিয়ে জাস্ট এই ব্ল্যাকটাই যদি একটু বড় করে দিতাম তাহলে কিন্তু সেটাই আমাদের চোখে প্রথমেই পড়তো। ওকে, অথবা আমরা এখানে শেপটাকে যদি একটু ভিন্ন করে দিতাম, স্কোয়ার একটা শেপ দিতাম, ত্রিভুজ একটা শেপ দিতাম, তাহলে সেটার দিকেই চোখটা আগে পড়তো। এটাই হচ্ছে আমাদের কন্ট্রাস্ট। নেক্সট আমরা দেখছি হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসটা কি? হোয়াইট স্পেসটা হচ্ছে, আমরা এটাও যদি গুগলের শরণাপন্ন হই সেই ক্ষেত্রে হোয়াইট স্পেস ডিজাইন, দেখেন এই যে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা অ্যাকচুয়ালি অবশ্যই অনেক সুন্দর একটা ডিজাইন, বাট অনেকের মনে হতে পারে যে চারপাশটা অনেক স্পেস দেখা যাচ্ছে, তো এত স্পেস রাখার দরকার কি ছিল? আমি ছোট্ট একটা উদাহরণ ঠিক এভাবে যদি দেই, যে আমরা যে বিলবোর্ড গুলো দেখতে পাই, আই মিন রাস্তার পাশে যে বাংলা লিংক, গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই, বড় বড় বিলবোর্ড থাকে, একটু একটু মনে করে দেখবেন যে এই বিলবোর্ড গুলো কিন্তু একটা সাইডে থাকে একটা মানুষের ছবি বা মডেল যিনি থাকেন তার ছবি থাকে, একটা পাশে থাকে হয়তো বা ছোট ছোট কোনো ইফেক্ট, বাকি অংশ জুড়েই কিন্তু স্পেস থাকে। হ্যাঁ, এইখানে যেমন দেখা যাচ্ছে ডিজাইনটা, এই ডিজাইনের একটু টেক্সট দেখতে পাচ্ছি, এখানে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি, বাট এইখানে যথেষ্ট স্পেস, এইখানে যথেষ্ট স্পেস, এইখানে যথেষ্ট স্পেস। তো এই যে স্পেস গুলো এবং সুন্দরভাবে সাজিয়ে রাখাটাকেই বলা হচ্ছে হোয়াইট স্পেস। যেমন এই ছবিটা দেখি, অথবা এইখানে এই ছবিটাই ছিল যদিও, এটাই আমরা একটু দেখি। দেখেন এইখানে এই যেটা, এই ছবিটাই যদি দেখি, এখানে কি রয়েছে, যেমন এই যে ছোট্ট একটা ইফেক্ট, এইটা এই শেপের উপরে উঠে গেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে এই যে ছোট্ট একটা এলিমেন্টস, এই একটা এলিমেন্টস, প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু লেগে আছে। এটাকে আমরা হোয়াইট স্পেস বলতে পারি না। ওকে, বাট এই যে যেটা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট ছোট্ট তিনটা ইফেক্ট দেখা যাচ্ছে, এই ইফেক্ট এবং শেপ এই দুটোর মাঝখানে যথেষ্ট স্পেস রয়েছে। তারপরে এই যে চারটা বা তিনটা ইফেক্ট দেখা যাচ্ছে, এই তিনটার এবং এই শেপ, এই প্রত্যেকটার মাঝখানে কিন্তু সুন্দরভাবে ছোট ছোট স্পেস রয়েছে। এই যে স্পেস দিয়ে দিয়ে সুন্দর করে সাজানো, এটাকেই হোয়াইট স্পেস বলে। বাট আমি যদি এরকমটা মনে করি যে এই স্পেস গুলো আমি কেন দিব, একটু চাপিয়ে দেই, বা এই যে এখানে স্পেসটুকু এটা কেন দিব, একটু চাপিয়ে দেই, তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হলো না। যেমন এখানে আমরা এই উদাহরণটা যদি দেই, দেখেন তো এই টেক্সটটা দেখতে সুন্দর লাগছে নাকি? এইটা অবশ্যই এটাই কিন্তু ভালো দেখাচ্ছে, কারণ প্রত্যেকটা লাইনের মাঝখানে যদি যথেষ্ট স্পেস থাকে, পরিমাণ মতো স্পেস থাকে, তাহলেই সেটা ভালো দেখাবে। বাট সেটা না রেখে আমরা যদি একটু জায়গা কমানোর জন্য অনেক বেশি চেপে দেই, এটাকে বলা হচ্ছে লিডিং, অর্থাৎ
দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটুকু রয়েছে এটাকে আমরা যদি কমিয়ে দেই বা লিডিংটা কমিয়ে দেই, তাহলে অবশ্যই সেটা ভালো দেখাবে না। যেমন এইখানে আরো একটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা কিন্তু অনেক চেপে আছে। এটা অবশ্যই হোয়াইট স্পেসের মধ্যে পড়লো না বা ডিজাইন প্রিন্সিপালের মধ্যে পড়লো না। বাট এই যেটা দেখতে পাচ্ছি অবশ্যই এটা ডিজাইন রুলস মেনটেন করেই এই টেক্সটটা এখানে প্লেস করা হয়েছে। তো নিশ্চয়ই আমরা হোয়াইট স্পেস সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেলাম। আচ্ছা, তার মানে জায়গা থাকলেই সেখানে যে আমাদের কিছু একটা প্লেস করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়। অবশ্যই সমান দূরত্ব বজায় রেখে বা যেখানে যতটুকু স্পেস দরকার সেখানেই ততটুকু দিয়ে ডিজাইনটা আমাদের কন্টিনিউ করতে হবে। আচ্ছা, হায়ারার্কি যদি দেখি, হায়ারার্কি কি? এটা হলো আমরা যদি এটা দেখি একটু তাহলেই বুঝবো। এটা একটা বিজনেস কার্ড, বিফোর এবং আফটার। এই বিজনেস কার্ডের মধ্যে দেখেন আফটার যেটা দেখতে পাচ্ছি, জন স্মিথ হচ্ছে একটা নাম, অর্থাৎ এই কার্ড যার বা যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে জন স্মিথ। এবং নিচের যে তিনটা লাইন দেখতে পাচ্ছি এই তিনটা লাইন হচ্ছে ইনফরমেশন গুলো, একটা ফোন নাম্বার, একটা ইমেইল দেখতে পাচ্ছি আমরা। ওকে, এখন এই যেটা দেখতে পাচ্ছি এইখানে জন স্মিথ অ্যাকচুয়ালি কোথায়, এই যে ছোট্ট করে কিন্তু লেখা রয়েছে, তার মানে এই কার্ডটা অবশ্যই গ্রহণযোগ্য নয় বা রুলস অনুযায়ী এটা তৈরি হয়নি। বাট এটা কিন্তু রুলস অনুযায়ী তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে আপনার কাছে কোনো যদি বিজনেস কার্ড থেকে থাকে বা ভিজিটিং কার্ড থেকে থাকে, একটু দেখবেন যে যে কেউ আপনার কাছে একটা কার্ড দিলে বা আপনি কারো কাছে যদি আপনার কার্ডটা দেন, তার মানে হচ্ছে আপনার পরিচিতি তাকে দিচ্ছেন। সে হঠাৎ করেই কিন্তু আপনার নামটা দেখবে, তারপরেই আপনার ডেজিগনেশন গুলো দেখবে, তারপরে আপনার ইনফরমেশন গুলো দেখবে। এখন কথা হচ্ছে, যদি আপনি এমন একটা কার্ড তৈরি করে তার কাছে দেন যে আপনার নাম এবং ইনফরমেশন এবং ডেজিগনেশন প্রত্যেকটা একই সাইজের, একই ফন্ট, একই জায়গায় প্লেস করা, অ্যাকচুয়ালি কোনটা নাম, কোনটা ইনফরমেশন, কোনটা ডেজিগনেশন এটা বুঝতেই কিন্তু তার সময় লেগে যাবে। ওকে, তো এই কারণে আমরা হায়ারার্কি মিন্স যে বিষয়টাকে ফুটিয়ে তুলতে চাচ্ছি, প্রথমেই একজন গ্রাহকের হোক বা একজন যাকে আপনি যে জিনিসটা দিচ্ছেন তার চোখে প্রথমেই যে সাবজেক্টটা বা যে অবজেক্টটা পড়বে সেটাকেই হাইলাইটস করার জন্য যেটা করা হবে সেটাকেই হায়ারার্কি বলা যেতে পারে। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে একটা পত্রিকার কথা যদি আমরা ভাবি, অবশ্যই প্রত্যেকটা পত্রিকার মধ্যে কিন্তু একটা হেডলাইন থাকে। তো ছোট ছোট যে নিউজ গুলো থাকে তার উপরে একটু বড় করে, একটু বোল্ড করে হেডলাইন দেওয়া হয়, যাতে করে হঠাৎ করে কেউ দেখলে বুঝবে যে এই নিউজের মধ্যে বা এই যে নিচের যে তথ্যগুলো রয়েছে এর মধ্যে এই সংক্রান্ত কিছু তথ্য রয়েছে। ওকে, হঠাৎ করে তাকালে হেডলাইনটা একটু বড় থাকে। যেমন এখানে দেখেন, এই যে এটা হচ্ছে হেডলাইন ধরতে পারি আমরা, এবং নিচের যে দুটো লাইন এই লাইনগুলো প্যারাগ্রাফ ধরতে পারি। তাহলে হেডলাইনটা অবশ্যই আমাদেরকে বড় করে দিতে হবে। বাট আমরা যদি এইভাবে না দিয়ে তিনটা লাইন বা যতগুলোই লাইন থাকবে প্রত্যেকটা যদি একই সাইজের দেই, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে অনেকটাই অসুবিধা হবে। ওকে, তো হায়ারার্কি মানে হচ্ছে স্পেসিফিক কোনো একটা ইনফরমেশন যদি আমরা হাইলাইট করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই হায়ারার্কিটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, তো মূলত এই 7টা প্রিন্সিপালি আমাদের জানা দরকার ছিল। তো এইখানে আবার একটু আমি বলে দেই, সেটা হচ্ছে কোনোভাবেই ঘাবড়ানোর দরকার নেই। একটু জটিল মনে হলেও হতে পারে যারা একেবারেই নতুন। তো আমি বলবো এটাই, যে ব্যালেন্স, প্রক্সিমিটি, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, হোয়াইট স্পেস, রিপিটেশন এবং হায়ারার্কি, এই বিষয়গুলো আমরা যখন প্রজেক্ট ডিজাইন করব বা আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কোনোভাবেই মুখস্থ করতে হবে না বা খুব বেশি চিন্তা করার কোনো দরকার নেই। আপাতত যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে একটু আগে আমি বলেছিলাম যে কোনো একটা তরকারি রান্না করতে গেলে অবশ্যই আমাদের বিভিন্ন এলিমেন্টস সেখানে দিতে হয়, তবেই সেটা সুন্দর একটা তরকারি হয় বা সুস্বাদু একটা খাবার হয়। এবার হচ্ছে সেই বিষয়টা আমরা দেখবো যে একটা ডিজাইন করতে গেলে আলটিমেটলি আমাদেরকে কয় ধরনের এলিমেন্টস ব্যবহার করতে হয়। হ্যাঁ, এখানে কিছু কথা রয়েছে যে এইটা আমরা দেখতে পাচ্ছি যে 6 বেসিক এলিমেন্টস অফ ডিজাইন, বেসিক এলিমেন্টস হচ্ছে 6টা। এখন আমাদেরকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই যে এই 6টা এলিমেন্টস দিতে হবে এমনটা কিন্তু নয়। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কি দেই না, ঝাল দেই না, ঝাল ছাড়া তরকারি খাচ্ছি, হতে পারে না, হয় কিন্তু। অনেকেই দেখা যাচ্ছে যে পানি অল্প দিচ্ছে, তাহলে কিন্তু সেটা সুস্বাদু হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন এলিমেন্টস একটু কম কম দিয়েই কিন্তু ব্যবহার করা হয়, অথবা কোনোটা দেওয়াই হয় না। এখানে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে
লাইন, শেপ, কালার, তিনটা এলিমেন্টস দিয়ে আমরা চাইলে একটা ডিজাইন কমপ্লিট করতে পারি। টেক্সচার, ভ্যালু এই দুটো দিয়েও তৈরি করতে পারি, অথবা শুধু শেপ, কালার এই দুটো দিয়েও আমরা তৈরি করতে পারি, অথবা কোনো ডিজাইনের মধ্যে আমাদের 6টা এলিমেন্টসই প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে ডিজাইনের ওপরে নির্ভর করে। তবে এই 6টার বাইরে কোনো এলিমেন্টস নেই, সেটাই হচ্ছে মেইন যে 6টা, সেটা এখানে দিয়েছি আমি। আচ্ছা, তো আমরা প্রথমে চলে যাই লাইনের মধ্যে। লাইনের মধ্যে কি রয়েছে? লাইনের মধ্যে এটাও 3 টাইপস অফ লাইন। তার মানে কানেকশন একটা দেখতে পাচ্ছি, ডেকোরেশন দেখতে পাচ্ছি, ডিভাইড দেখতে পাচ্ছি। তো কানেকশন দিয়ে কি করা হয়? কানেকশনের মাধ্যমে আমরা যদি এটাকে একটু বড় করি, এইখানে দেখেন এই যে টেক্সটটা দেখা যাচ্ছে, এই টেক্সটের সাথে এই টেক্সটার সম্পর্ক রয়েছে। এটা আমরা কিভাবে বুঝলাম? অবশ্যই এই লাইনের মাধ্যমেই কিন্তু বুঝতে পারলাম। যদি লাইনটা না থাকতো অবশ্যই আমরা বুঝতাম না। আবার এই 2 নাম্বারটাও কিন্তু এই 1 2 3 তিনটাই কানেক্টেড, পাশাপাশি এই যে বিভিন্ন ছোট ছোট এলিমেন্টস দেখা যাচ্ছে এটাও কিন্তু কানেক্টেড এইগুলোর সাথে। ওকে, আমরা কিভাবে বুঝতে পেরেছি? অবশ্যই লাইনের মাধ্যমে। তার মানে লাইনের মাধ্যমে বিভিন্ন এলিমেন্টস একটার সাথে আরেকটা কানেক্ট করা হয়। আমরা চাইলে একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। এখানে বিজনেস কার্ডের মধ্যে নিশ্চয় আমরা পেতে পারি, দেখি পাই কিনা, একটু খুঁজে দেখি, দেখলেই আচ্ছা এইটাতে মেবি, হ্যাঁ এইটা না, এটা না, ওকে। আচ্ছা এখানে টোটালি খুঁজে পাচ্ছি না যদিও, কিন্তু যখন সামনে আসবে তখন অবশ্যই আমরা দেখবো বিষয়টা, লাইনের মাধ্যমে কিভাবে একটার সাথে আরেকটা কানেক্ট হয় সেটা আমরা। আচ্ছা এখানে টোটালি খুঁজে পাচ্ছি না আমি, সমস্যা নেই, আমরা সামনে দেখবো তখন আরো ক্লিয়ার হবো। এখানে দেখেন বিষয়টা এরকম, যে একটা নাম যদি কোথাও আমি দেই, সে নামের সাথে ডেজিগনেশন একটু নিচে থাকতে পারে, বা একটু বাম পাশে থাকতে পারে, বা একটু ডান পাশে থাকতে পারে, সেটাকে আমরা চাইলে একটা লাইনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি। অথবা দেখা যাচ্ছে যে একটা আইকন যখন ব্যবহার করা হয় একটা বিজনেস কার্ডের মধ্যে বা যে কোনো ধরনের ডিজাইনের মধ্যে, তো আইকনের সাথে সেই আইকনটা অ্যাকচুয়ালি কোন কারণে দেওয়া হলো, সেই কারণ যেটা বা সেই যে টেক্সট, সেই টেক্সটটাকে কিন্তু কানেক্ট করার জন্য আমরা বিভিন্ন সময় লাইন ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন তো বুঝতেই পারছি, অবশ্যই সুন্দর একটা ডেকোরেশন করার জন্য এই যে যে মানুষটা দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু প্রত্যেকটাই লাইন, এবং লাইনের মাধ্যমেই একটা সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে। চাইলে এই টাইপের ডিজাইনও আমরা ডেকোরেশন করতে পারি লাইনের মাধ্যমে। ডিভাইড যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা সুন্দরভাবে বুঝবো হয়তো বা, একটা এই যে সার্চ দেখতে পাচ্ছি, সার্চ যে টেক্সটটা দেখা যাচ্ছে, এটা নিচের যে অপশনটা রয়েছে, এই দুটোকে আলাদা করেছে জাস্ট একটা লাইন। আবার এখানে দেখেন লাইফস্টাইল দেখতে পাচ্ছি, বিউটি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি, এবং ক্যাটাগরি থেকে মেইন যে নিউজটা রয়েছে সেটা কিন্তু আলাদা করেছে একটা লাইন। এভাবে বিভিন্ন এলিমেন্টস লাইনের মাধ্যমে আমরা ডিভাইড করতে পারি, আমরা ডেকোরেশন করতে পারি, আমরা কানেকশন দিতে পারি। নেক্সট আমরা দেখবো হচ্ছে শেপ। শেপও আবার 3 ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্গানিক শেপ, একটা হচ্ছে জিওমেট্রিক শেপ, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপ। অর্গানিক শেপটা কি? অর্গানিক শেপ হচ্ছে আমাদের বিভিন্ন পাড়ায় মহল্লায় বা বিভিন্ন মোড়ের উপরে দেখবেন বড় একটা গাছ থাকে, একটা বট গাছ অথবা যে কোনো টাইপের একটা গাছ হতে পারে, সেটার গুড়ি যেটা থাকে বা শেকড় যেটা থাকে, সেখানে কিন্তু বসার উপযোগী যথেষ্ট স্পেস থাকে। অনেকেই দেখবেন অনেক বিভিন্ন মোড়গুলোতে বা বিভিন্ন জায়গাতে ওই গাছের যে গুড়িটা থাকে বা শেকড়টা থাকে, সেখানে সুন্দর করে কেটে ছেটে একটা বসার মতো টুল টুল তৈরি করে ফেলে। হ্যাঁ, এই যে শেপ, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, গাছের নিচে একটা শেপ তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে শেপটা তৈরি হচ্ছে সেটাকে অর্গানিক শেপ বলা হয়। যেটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়, যার কোনো নির্দিষ্ট মাপ নেই বা নির্দিষ্ট আয়তন নেই, সেটাকে বলা হয় অর্গানিক শেপ। জিওমেট্রিক শেপ হলো যার একটা নির্দিষ্টতা রয়েছে, যেমন চতুর্ভুজ, ত্রিভুজ, এই যে শেপ গুলো, যার অবশ্যই নির্দিষ্ট একটা আয়তন থাকবে, নির্দিষ্ট একটা মাপ থাকবে, সেটাকে আমরা জিওমেট্রিক শেপ বলতে পারি। অ্যাবস্ট্রাক্ট শেপ যেটা, সেটা হচ্ছে আস্ত একটা শহর অথবা একটা দেশ অথবা
আমরা পৃথিবীটাকেই বলতে পারি অ্যাবস্ট্রাক্ট শেপ। অর্থাৎ কোনো একটা জায়গায় নির্দিষ্ট শেপ থাকবে, কোনো একটা বিল্ডিং এ দেখা যাচ্ছে এলোমেলো ভাবে বিভিন্ন শেপের উপস্থিতি থাকবে, কোনো একটা লাইট পোস্ট থাকতে পারে, তারপরে দেখা যাচ্ছে রাস্তার যে স্ট্রাকচার গুলো সব মিলিয়ে বিভিন্ন টাইপের শেপ কিন্তু আমরা দেখতে পাই একটা শহরের মধ্যে। তো এই যে এলোমেলো টাইপের শেপ, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট শেপ হিসেবে ধরতে পারি। একটু জেনে নেই, একটা ডিজাইনের মধ্যে অবশ্যই 80% ডিজাইনের মধ্যে আমাদেরকে শেপ ব্যবহার করতে হয়। সেটা অর্গানিক শেপ হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, অথবা জিওমেট্রিক হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিওমেট্রিক শেপটাই কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কালার। কালার হচ্ছে একটা ডিজাইনের প্রাণ বলা যেতে পারে। কালার ছাড়া কোনো ডিজাইন সম্ভব নয়। একটা ডিজাইন করতে গেলে সেখানে কালো কালার দিলেও দিতে হবে, সাদাও কিন্তু একটা কালার। সুতরাং ডিজাইনের মানে প্রত্যেকটা ডিজাইনের একটা ইমোশন থাকে, একটা গুরুত্ব থাকে, প্রত্যেকটা বিষয় কালারের মাধ্যমে ফুটে ওঠে। সেটা যদিও আমরা ক্লাসের মধ্যে দেখবো যে কোন কালারের কোন মিনিং থাকে, কালার থিওরি একটা পার্ট রয়েছে আমাদের, আমরা সেখানে দেখবো যদিও যে লাল কালার অ্যাকচুয়ালি কোন মিনিংটা তৈরি করে, বা ইয়েলো কালারটা কোন মিনিংটা তৈরি করে, বা কোন ফিলটা তৈরি করে, এই বিষয়গুলো আমরা জানবো। তবে কালার সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে আপনাকে গুগল করতে হবে, কারণ এটার বিশদ বর্ণনা রয়েছে। এতটুকু আমরা জেনে নেই, কালার হচ্ছে একটা ডিজাইনের ইমোশন তৈরি করে, একটা ডিজাইনের গুরুত্ব বহন করে একটা কালার, এবং কালার ছাড়া টোটালি কোনো ডিজাইন সম্ভব নয়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি 3 টাইপস অফ টেক্সচার। টেক্সচার কি? টেক্সচার হলো ইমেজ টেক্সচার একটা দেখতে পাচ্ছি, প্যাটার্ন টেক্সচার দেখতে পাচ্ছি, সারফেস টেক্সচার দেখতে পাচ্ছি। সারফেস টেক্সচার হচ্ছে বিভিন্ন প্রকার যেটাকে বলা হয় যে স্বচ্ছ কোনো জিনিস যদি হয় সেটাকে আমরা সারফেস টেক্সচার বলতে পারি। স্বচ্ছ, এপিটোপিট দেখা যায় অথবা দেখা যায় না, বাট কাচের মতো ক্লিয়ার স্বচ্ছ যেটাকে বলা হয়, সেটা আমরা সারফেস টেক্সচার হিসেবে ধরতে পারি। প্যাটার্ন টেক্সচার হচ্ছে একই এলিমেন্টস বারবার রিপিট হওয়ার ফলে যেটা হয়, আমরা প্রিন্সিপালের মধ্যে সেটা দেখে এসেছি, এটাই হচ্ছে প্যাটার্ন। এবং এই প্যাটার্ন দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু কন্টিনিউ করা যায়, আমরা অবশ্যই এটাও দেখব। ইমেজ টেক্সচার হচ্ছে, আমরা যদি বলি যে সিম্পলি একটা ইমেজ, বাট সেই ইমেজের মধ্যে বিভিন্ন প্রকার ইফেক্ট দেওয়ার কারণে একটা ডিজাইন তৈরি হয়। যেমন এই ইমেজের মধ্যে একটু খেয়াল করব, এই যে দেখেন এইখানে জাস্ট এই ইমেজটার মধ্যে ছোট ছোট ইফেক্ট তৈরি করা হয়েছে, বিভিন্ন প্রকার ইফেক্ট দেওয়ার কারণে এটা একটু অন্যরকম ইমেজ হিসেবে তৈরি হয়েছে। এটাকে আমরা বলতে পারি ইমেজ টেক্সচার। ইমেজ, বাট এটা টেক্সচারে রূপান্তরিত করা হয়েছে বিভিন্ন রকম ইফেক্ট প্লেস করার মাধ্যমে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে ভ্যালু। ভ্যালুটা কি? অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে, দেখেন এই ছবিটার মধ্যে হঠাৎ করে যদি আমরা একটু তাকাই তাহলে কোনটা দেখতে পারবো? এই অংশটুকু কিন্তু দেখবো, কারণ হচ্ছে এটা হাইলাইটস বেশি হয়েছে। ভ্যালুর মধ্যে আবার 3টা ভাগ রয়েছে, একটা হচ্ছে হাইলাইটস, একটা হচ্ছে মিড টোনস, একটা হচ্ছে শ্যাডোস। তার মানে আমরা যদি কোনো একটা অংশকে একটু বেশি হাইলাইটস করতে চাই, বেশি ভ্যালু দিতে চাই, অবশ্যই এই 3টা কালারের সমন্বয়ে আমরা অংশটুকু, সেই নির্দিষ্ট অংশটুকুকে হাইলাইট করতে পারি। আবার যদি একটু কম হাইলাইটস করতে চাই, সেটা আমরা মিড টোনস এর মাধ্যমে, অর্থাৎ এই 3টা কালারের সমন্বয়ে এই যে অংশটুকু, এটা হচ্ছে মিড টোনস বলতে পারি আমরা। এটাকে আমরা অল্প একটু হাইলাইটস করে ফেললাম বা অল্প হাইলাইট করলাম। আবার শ্যাডোজ যেটা, এই যে একেবারেই শ্যাডো যে অংশটুকু, অর্থাৎ দেখাই যাচ্ছে না খুব বেশি একটা, এটা হচ্ছে শ্যাডোস, বা এই 3টা কালারের মাধ্যমে আমরা করতে পারি। এই যে ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু তৈরি করা কোনো একটা অংশকে, এটা হচ্ছে একটা এলিমেন্টের অংশ বা এলিমেন্টের একটা পার্ট। যে কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা ভ্যালু দিচ্ছি, সেটা হতে পারে কালারের মাধ্যমে, হতে পারে টেক্সটের মাধ্যমে, হতে পারে শেপের মাধ্যমে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্কেল। স্কেলটা কি? দেখেন এইখানে হঠাৎ করে যদি আমরা চেয়ে থাকি বা এটার দিকে তাকাই, তাহলে দেখবো হলো এই যে একটা টিউব দেখতে পাচ্ছি, এটাই কিন্তু দেখবো, এবং এই মানুষটাকে দেখবো। বাট এই মানুষটা যদি অনেক ছোট ভাবে এখানে প্লেস করা থাকতো, তাহলে কি দেখতাম? শুধুমাত্র টিউবটাকেই আমরা খুঁজে পেতাম। এটা আমরা বলতে পারি ভ্যালুর সিমিলারিটি। অর্থাৎ যদি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে আমরা একটু গুরুত্ব দিতে চাই, দেখা যাচ্ছে এই জায়গাটাতে গুরুত্ব দিচ্ছি কি, এই সাবজেক্টটাকে এবং এই টিউবটাকে। এরকম যদি একটা অংশ, আমরা নির্দিষ্ট কোনো একটা অংশকে গুরুত্ব দিতে চাই, অবশ্যই সেটাকে বা একটু অ্যাট্রাক্ট করতে চাই, একটু গুরুত্ব সহকারে কোনো একটা ডিজাইনের, সেটা যে এলিমেন্টই হোক, একটা সাবজেক্ট হতে পারে, অর্থাৎ একটা মানুষ হতে পারে, বা যে কোনো ধরনের শেপ হতে পারে, যে কোনো ধরনের টেক্সট হতে পারে,
এটাকে স্কেল করে অর্থাৎ বড় করে আমরা চাইলে এভাবে গুরুত্বটা দিয়ে দিতে পারি। ছোট করলে কিন্তু সেটার গুরুত্ব থাকবে না। সিম্পলি এই টায়ারটাকে বা এই টিউবটাকে যদি আমরা ছোট করে দেই, এটাকে আমরা গুরুত্ব দিব না। কোনটাকে দিব? এটাকে, এই টেক্সট দুটোকে। আবার যদি এই টেক্সট দুটোকে ছোট করে দেই, টেক্সট গুলো আমরা টোটালি গুরুত্ব দিব না, হঠাৎ করে আমাদের চোখে পড়বে হলো এটা, এই যে টিউবটা দেখতে পাচ্ছি সেটা। তার মানে নির্দিষ্ট একটা অংশকে যদি আমরা একটু গুরুত্ব দিতে চাই বা কোন একটা অংশকে মানে অ্যাট্রাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে সেটাকে একটু বড় করে দিয়েই, আমাদের স্কেলটা বাড়িয়ে দিয়েই গুরুত্বটা বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, মোটামুটি এইগুলো ছিল আমাদের এলিমেন্টস এর অংশ, এই ছয়টার মধ্যে আবারও বলছি, সেটা হচ্ছে যে কোনো দুটো দিয়েও আমরা কাজ চালিয়ে নিতে পারবো, অথবা ছয়টাও প্রয়োজন হতে পারে ডিজাইনের মধ্যে। তবে কালার অবশ্যই দরকার হবে। আদার্স যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলো না হলেও চলবে, কিন্তু কালার কিন্তু ডিজাইনের মধ্যে লাগবেই। শেপের উপস্থিতি যে কোনো ডিজাইনের মধ্যে নাও থাকতে পারে, বাট কালারের উপস্থিতি থাকতেই হবে। আচ্ছা, তো এই দুটো ছিল আমাদের প্রাথমিক আলোচনা বা প্রাথমিক বা থিওরিক্যাল যে সাবজেক্ট সেটা। এখন কথা হচ্ছে, আমরা যখন পরবর্তীতে ক্লাস কন্টিনিউ করব, অর্থাৎ বৃহস্পতিবার, অবশ্যই যেটা করব সেটা হচ্ছে হাতের কাছে একটা খাতা একটা কলম রেখে দিবই। কারণ যদি এই যে আমি এখন কিন্তু সবাইকে মিউট করে রেখেছি, তো আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা তো ছোট্ট করে নোট করে রাখতে হবে, এবং ক্লাস শেষে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা জিজ্ঞাসা করবেন। ওকে, আচ্ছা। তো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই, বাট এখন হচ্ছে আপনাদের সফটওয়্যারের যে বিষয়গুলো ছিল আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ডিসকাশনের মধ্যে গেলে আপনাদের একটু নিচে গেলেই দেখবেন এই যে এটা হচ্ছে ফটোশপ CS6 একটা লিংক রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার সাথেই এই যে দুটো লিংক, অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর, আমরা এই দুটো সফটওয়্যারের মাধ্যমেই কন্টিনিউ করব বা শিখবো। তো এটা ডাউনলোড করবেন, ছোট্ট এই অ্যারো কিতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করার সাথেই এটা ডাউনলোড স্টার্ট হবে। আচ্ছা, এবার ডাউনলোড করার পরে এটা কিভাবে ইনস্টল করতে হবে বা ফুল ভার্সন করতে হবে। ফুল ভার্সন মিন্স স্বাভাবিকভাবে যদি ইনস্টল করা হয় তাহলে 1 মাসের বেশি ওই সফটওয়্যার ব্যবহার করা যায় না, কিন্তু যদি ফুল ভার্সন করা হয় তাহলে সারা জীবন ব্যবহার করা যাবে। তো কিভাবে করতে হবে, এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে, চাইলে এই ভিডিওটা দেখে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে এই ভিডিওটা দেখে সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন বা সুন্দরভাবে ফুল ভার্সন করতে পারবেন। ওকে, এটা ছিল আমাদের সফটওয়্যারের বিষয়বস্তু। তো আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই।